গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে খুলল আলোচিত জুলাই জাদুঘর। উন্মোচিত হবে ফ্যাসিস্টদের মুখোশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। অধিকার হরণের চেষ্টা প্রতিহতের ডাক 11 দলের। ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে, ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম। নানা আয়োজনে মুখর রাজধানী। জুলাই বিপ্লবের 2 বছরের প্রত্যাশা, সুষ্ঠু ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার চায় জনগণ। একটা আশা ছিল এই বাংলার মানুষের, না আমরা এখনো পাই নাই। চলে যায় বা একটা এলিট শ্রেণী চলে যায়, আরেকটা এলিট শ্রেণী আসে। তো বাস্তবতা হলো কি, আমাদের জুলাইয়ের আন্দোলনেও আমরা সেই জিনিসটাই দেখি। চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের একাংশ। পৃথিবীর ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর হবে সবার, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন তিনি। বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঐতিহাসিক সেই অভ্যুত্থানের 2 বছর পূর্তির দিন রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন। সাথে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আওয়ামী লীগ সরকারের নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র, ভিডিও ও নিদর্শন দেখেন তারা। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, জুলাই জাদুঘর দেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তৈরি করবে। প্রতিহিংসা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। দেশ পুনর্গঠনের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এমনটি আশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাদুঘরটি উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশার কথা জানান তিনি।
24-এর চূড়ান্ত বিজয় অর্জনের 2 বছর পূর্তির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে স্বৈরাচারের নির্মম নির্যাতন ও গণহত্যার নানা অকাট্য নিদর্শন। ডক্টর ইউনূস বলেন, এই জাদুঘর সবাইকে সঠিক পথ দেখাবে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। জুলাই স্মৃতি জাদুঘর শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এমন আশাবাদও জানান তিনি। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ত্যাগের অনন্য দলিল হয়ে থাকবে জুলাই স্মৃতি জাদুঘর, আশা দর্শনার্থী ও অতিথিদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দেশের অগ্রযাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। জুলাইয়ের চেতনায় দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কঠোর সমালোচনা করেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বলেন, বুলেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ানোর মতো সাহসিকতা তেমন কোনো জাতি দেখাতে পারেনি। জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এনে দিয়েছে তা বর্তমান সরকার কাজে লাগাবে। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। আজ আমরা একটি নূতন যাত্রার সূচনা পর্বে দাঁড়িয়ে আছি। এই যাত্রাপথ সহজ নয়, মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। ঐতিহাসিক জুলাই 1.5 শতকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এত গুম খুন নির্যাতনের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাদের দেশে ফেরার চেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের দেখেন তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিখ্যাত রুশ বিপ্লবী লেনিন বলেছিলেন, এমন দশক আছে যখন কিছুই ঘটে না, আবার এমন সপ্তাহ আসে যখন দশকের ইতিহাস ঘনীভূত হয়ে উঠে আসে। 2024 সালে শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাল স্রোতে ভেসে যায় দীর্ঘ 15.5 বছরের এক নায়কতন্ত্রের জগদ্দল পাথর। আর সেই ঐতিহাসিক দিনটি আজ রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন রচিত হয়েছিল তা আজ কতটা বাস্তব। হায়দার আলী এবং লিটন বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। শহরের দেয়ালগুলো কথা বলে জুলাইয়ের ভাষায়, যেখানে লাল কালো রঙে আঁকা গ্রাফিতিগুলো প্রতিনিয়ত মনে করিয়ে দেয় এক অকুতভয় বিপ্লবের কথা। রাজপথের তপ্ত পিচে যখন ঝরেছিল বিপ্লবীদের তাজা রক্ত, সেই রক্তে লেখা হয়েছিল এক নতুন বাংলাদেশের ইতিকথা।
ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই বাংলাদেশ আজ বুনছে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক এক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। বাংলাদেশের পুরো সিস্টেমকে যাতে ঠিক করা যায় এবং আমরা আমাদের ভোটাধিকার সহ প্রত্যেকটা মৌলিক অধিকার ফিরে পাই, এই জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই আন্দোলনটা করেছিলাম। বাংলাদেশের মানুষ জুলাইয়ের মাধ্যমে চেয়েছিল একটি সিস্টেমের পতন, কোনো ক্ষমতাসীন দলের বা কোনো শাসকের পতন আসলে বাংলাদেশের মানুষ চায় নাই। এই রক্তস্নাত অর্জনের সবচেয়ে উজ্জ্বল পালকটি হল রুদ্ধ কণ্ঠের শৃঙ্খল মুক্তি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গকে দলীয়করণের ঘুণপুকো থেকে বাঁচাতে শুরু হয়েছে এক যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রাপ্তির ভিতরে আছে যে আমাদের এখন যে ভাষার স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সেটা ফিরে এসেছে। পোস্ট রেভলিউশনে দেখতে পারি প্যারাথর সাইকেল অফ এলিটসের মধ্যে যে এক শোষক শ্রেণী চলে যায় বা একটা এলিট শ্রেণী চলে যায়, আরেকটা এলিট শ্রেণী আসে। তো বাস্তবতা হলো কি, আমাদের জুলাইয়ের আন্দোলনেও আমরা সেম জিনিসটাই দেখলাম। জুলাই আমরা একটা শান্তি চাইছিলাম, নতুন একটা বাংলাদেশ গড়ার একটা আশা ছিল এই বাংলার মানুষের। না, আমরা এখনো পাই নাই। এখন হাউ খাও কাউ কাউ আমরা লাগিয়ে আছে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক বিস্তর আক্ষেপের উপাখ্যান। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য আর অর্থনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজও এক সংগ্রাম। এর মাঝেই বিষাদময় খবর হলো জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ সহ নানা প্রকল্পে দুর্নীতি, অনিয়ম আর ভুয়া বিল ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা পাচ্ছি না। সব জিনিসপত্রের দাম উঠতে, তেমন কোনো কিছুতে নিরাপত্তা নাই। প্রশাসন আগের মতো যে জায়গায় দেবেন এই জায়গায় দেখবেন প্রশাসন টাকা ছাড়া চলে না। আসলে ছাত্ররাও দুর্নীতিগ্রস্তই জড়িত হয়ে গেছে। এখন আমরা কি করবো ভাই? ঠিক ৭১-এর মতোই আমরা দেখি যে জাসি এবং এনসিপি তারা দাবি করতে চাচ্ছে যে এটা একান্তই তাদের আন্দোলন। এটা আসলে একরকম আওয়ামী লীগের ফ্যাসিজমের মতোই। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার ঝুলিতে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির সংখ্যাই বেশি। আর তাই তো এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কারাকারি না করে এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষকে সচেষ্ট হওয়ার আহ্বান সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। করা যাবে না কোথাও। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। জনগণের অধিকার হরণের চেষ্টা হলে প্রতিরোধ করবে 11 দলীয় ঐক্য, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটা বিপ্লব আসন্ন। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলেন জোটের নেতারা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বিএনপি সরকারে টিকতে পারবে না। এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফ্যাসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে আবারও প্রতিরোধ করতে হবে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বলেন, গণভোটের রায় জীবনের বিনিময় হলেও বাস্তবায়ন করা হবে। জনগণ রাজপথে নেমে তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সেটা ছিল এমন এক প্রতিরোধের মুহূর্ত যখন সবাই মিলে একযোগে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান ছিল সে আমাদের প্রতিরোধের মুহূর্ত যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই তার রাজনৈতিক পরিচয় কি, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীর একাধিক স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, জানাবেন যে কেমন দেখছেন কনসার্টের আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন? 71 থেকে 24 বারবারই কিন্তু রাজপথ, দেশের মাটি, ভূমি, হাসি মুখে প্রাণ দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। তাদের স্মরণেই কনসার্ট করা হয়েছে। দুপুরের পর থেকে কিন্তু বেশ বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, সেসব উপেক্ষা করেই কিন্তু সবাই ছুটে এসেছেন এই কনসার্টে যোগ দিতে। এই মঞ্চ থেকে কিন্তু বারবার জুলাই অভ্যুত্থান শহীদদের প্রতি এবং গণতন্ত্রের ঐক্যের প্রতি লালন করার যে আহ্বান, সেটি বারবার উঠে এসেছে এবং এখন পর্যন্ত এইসিস, লালন সহ হাইওয়ে একাধিক ব্যান্ড গান গেয়েছে এবং সেই গানের তালে তালে কিন্তু অডিয়েন্স যারা আছে, দর্শক যারা আছে, তারা কিন্তু মেতে উঠেছে এবং বারবারই মঞ্চ থেকে একটি আহ্বান জানানো হচ্ছিল, যেটি এই কনসার্ট শুধু কনসার্ট নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে সাংস্কৃতিক বার্তাও এবং সেই বার্তাটি হচ্ছে গণতন্ত্রের ঐক্যের বার্তা। অর্থাৎ হাজারো শত শত মানুষের রক্তের বিনিময়ে যে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, সেটি যাতে ধরে রাখতে পারে এবং সাংস্কৃতিক যে ঐক্য, সেটিও আসলে সমবেতভাবে আসলে রাখা হবে। বর্ষায় জুলাইয়ের গান, বিপ্লবের গান, আরও একটি কনসার্ট সেখানে হচ্ছে। সেখানে আছে আমাদের সহকর্মী শিহাব জাকির। শিহাব, জানাবেন কনসার্টের এখন উন্মাদনা কেমন? রাশেদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মানিক ইউনিয়নের যে অবস্থা, সেটি কিন্তু ঠিক আমার ডান পাশে এবং পেছনের দিকে এখন দেখতেই পাচ্ছেন যে কুড়ে ঘর যে ব্যান্ডটি রয়েছে, সেই ব্যান্ডের যে ভোকালিস্ট রয়েছেন তাশরিক, তিনি কিন্তু এই মুহূর্তে গান পরিবেশন করছেন এবং তার গান কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে মানুষ উপভোগ করছে। আমার ঠিক ডান পাশের যেই রাস্তাটি রয়েছে, সেই রাস্তার পুরো অংশ কিন্তু মানুষের লোকারণ্য হয়ে গেছে। আসলে পুরো মানিক মে এভিনিউর একদম আড়ংয়ের প্রান্ত থেকে শুরু করে ফার্ম গেটের যেই অংশটি রয়েছে, সেই পর্যন্ত কিন্তু মানুষের অবস্থান রয়েছে এবং সব মানুষ কিন্তু খুব ধৈর্য সহকারে এই যে আজকের যারা অনুষ্ঠানে গান গাইছেন বা সঙ্গীত পরিবেশন করছেন, তাদের সেই পরিবেশনা কিন্তু তারা উপভোগ করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকের যে দিনটি, সেটি কিন্তু জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি, এই পূর্তি অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের প্রেক্ষিতেই মানুষ আজকে এখানে জড়ো হয়েছেন এবং আজকে এখানে প্রায় 7 থেকে 8টি ব্যান্ড রয়েছেন যারা এখানে গান পরিবেশন করছেন এবং আমরা দেখেছি যে বিকেল থেকে কিন্তু এই গান অব্যাহত রয়েছে এবং এখানে মানুষ শুনছেন। এবং সেই সাথে আরেকটি বলে রাখতে চাই, এখানে অনেকে গেস্ট রয়েছেন যারা আজকে এখানে কথা বলবেন। হয়তো এখন যদিও তাদের দুপুরেই বিকেলের পরেই কথা বলার কথা ছিল, কিন্তু বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে অনেকে কথা বলতে পারেন। যেমন এখানে রয়েছেন জাতীয় সংসদের যে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার, তিনি কিন্তু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার, এমনটা বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্পর্ক গড়ে তোলাই দেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।
ইতিহাসে এটা ছিল সবচেয়ে নৃশংসতম সময়, একটা সবচেয়ে বড় কালো অধ্যায়। জুলাইয়ের শহীদ বৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। এটা আমাদের হাতে একটা বড় ধরনের দায়িত্বভার এই শহীদরা দিয়ে গেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এদিকে শরীয়তপুরে জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে যা রূপ নেয় সংঘর্ষে, পরে পাইপ, রড, লাঠির সোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। রক কাটার মতন আবার শুরু করছে ক্যাম্পাসে, সুইচ গিয়ার, দাও, চাপাতি নিয়ে ওরা আক্রমণ করছে। কলেজ রোডের মোড়ের মধ্যে আমার উপর তারা লাঠি নিয়ে আক্রমণ করছে। যারা এই কাজ করেছে, এখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছে, তাদেরকে আমরা ভিডিও ফুটেজ থেকে পরবর্তী ব্যবস্থা নেব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করে ছাত্র শিবির। ছাত্রদল নেতাকর্মীরা তাতে বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন বেশ কজন। আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যে অতর্কিত নগ্ন হামলা চালিয়েছে তাদেরকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ক্যাম্পাসে তারা বহিরাগত নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে এই ক্যাম্পাসে তারা প্রবেশ করেছে। শরীয়তপুরে জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের উপস্থিতিতেই তাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। অকথ্য ভাষায় সে কথা বলতেছে, তার প্রতিবাদে আমাদের বাধার মুখে এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এই জায়গা থেকে তারা আমাদের উপর হামলা চালায় এবং সেখান থেকে বের করে দেয়। তো প্রশাসন এখানে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। চাঁদের বুকে আছড়ে পড়েছে মহাকাশে ভাসতে থাকা স্পেস এক্স রকেটের একটি অংশ, যার ওজন 4000 কেজি। এই ঘটনা পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে নানা ধরনের শঙ্কার কথা বলছেন অনেকেই। মহাকাশে ভেসে বেড়াচ্ছে 4000 কেজির স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের অগ্রভাগ ঘন্টায় 8700 কিলোমিটার গতিতে ধেয়ে যাচ্ছে চাঁদের দিকে। আঘাত এনেছে উপগ্রহটির আইনস্টাইন ক্রেটার নামক অংশে। প্রশ্ন হলো, রকেটটি চাঁদে আঘাত হানলো কেন? 2020 সালে দুটি চন্দ্রযান বহন শেষে রকেটটির আপার স্টেজটি মহাকাশেই রয়ে যায়। কেটে যায় 1.5 বছর। এরই মধ্যে পৃথিবী, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানে গতিপথ বদলে চাঁদের দিকে ছুটতে শুরু করে এটি, আর সজোরে ধাক্কা খায়। সংঘর্ষটি আতঙ্কের সৃষ্টি করলেও পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মত মহাকাশ গবেষণা সংস্থা নাসার মুখপাত্র জিমি রাসেলের। একই সাফাই গেয়েছেন নাসার বিজ্ঞান ও ড্রাগন কর্মসূচির পরিচালক জুলিয়ানা শেইমেন। ভবিষ্যতে বর্জ্য নিষ্কাশনের সর্বোত্তম পথ খুঁজতে চাই। এই সংঘর্ষটি আমাদের পর্যবেক্ষণে সহায়তা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষ মহাকাশে আবর্জনা বা স্পেস ডেব্রিস ছড়াবে, যা আকাশযান চলাচলে বাধা হয়ে দাঁড়াবে বলে মত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেট বোথওয়েলের, যার পরিমাণ এখনই প্রায় 190 টনের কাছাকাছি। এর আগে 2022 সালে চীনের একটি রকেট অনাকাঙ্ক্ষিতভাবে চাঁদে আঘাত হানে, আর 2009 সালে গবেষণার জন্য নাসা ইচ্ছাকৃতভাবে একটি রকেটের অংশ চাঁদে বিধ্বস্ত করে। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।